গলির বাঁকে পৌঁছে সাইকেলটা থামালো হনুমান সিং। স্ট্যান্ড নামিয়ে চোখ ঘুরিয়ে একবার ভালো করে চারদিকটা দেখে নিল। তারপর টর্চখানা বগল দাবা করে পকেট থেকে বের করল খৈনির ডিবেটা। শীতের রাত, গোটা পাড়াটা অন্ধকার, লোকজন নেই কোথাও, সারা শব্দও নেই। মাথার উপর একটা ল্যাম্পপোস্ট শুধু বারে বারে জ্বলছে নিচ্ছে। তার আলোয় দাঁড়িয়ে ভোজপুরিয়া সুর ভাঁজতে ভাঁজতে মনের সুখে খৈনি ঘষতে লাগলো নাইট গার্ড হনুমান সিং। अरे गोरी तेरी चुनरी लाल लाल रे, रोड पे चलत लही कमला चाल रे। अरे गोरी तेरी चुनरी लाल लाल रे, रोड पे चलत लही कमला चाल रे। बहुत बढ़िया। হাতে দুটো চাপড় মেরে খৈনিতে ফোঁ দিল হনুমান। কর খায় বলে সেটা ঠোঁটের তলায় পুড়তে যাবে, হঠাৎ পিছন থেকে হড়াং করে কি একটা শুনতে পেয়ে থমকে গেল। বাটলার মুদি দোকানের সামনে থেকে এসেছে শব্দটা। তারপরেই দুটো চিৎকার, একটা মানুষের, অন্যটা একদল কুকুরের। গলিতে চোর টোর ঢুকলো নাকি? সাইকেলের ক্যারিয়ার থেকে লাঠিটা নিয়ে হনুমান গিয়ে দাঁড়ালো পথের মাঝে। বিশাল যে সাহস তা নয়, তবে ভাবটা এমন যেন হাতের ওটা লাঠি নয়, গদা। একবার ধরতে পারলেই চোরকে পিটিয়ে চারপাই বানিয়ে ছাড়বে। গলা ঝেড়ে হাঁক দিল হনুমান। कौन है रे? हाँ? कौन है उधर? बड़ा दुख देखत लही जरा। কোনো উত্তর নেই। কুকুরগুলো ডাকছে না। আর ব্যাপার কি? कौन होगा? अरे अपन नहीं डरता किसी से। देखते हैं अभी। দু পা এগিয়ে দোকানটার দিকে মুখ বাড়িয়ে তাকালো হনুমান। আর সঙ্গে সঙ্গে দোকানের ছাদ থেকে কি একটা ঝপাং করে লাফ মেরে একেবারে তার সামনে পড়ে গেল। ভয়ে দম আটকে যাওয়ার জোগাড় হনুমান সিং এর। বাঁ হাতের লাঠিটা মাটিতে পড়ল, ডান হাতের খৈনি মুখের বদলে নাকে ঢুকে গেল। চোখ বন্ধ করে হনুমান ছুটল সাইকেলের দিকে। কিন্তু এ কি, পিছন পিছন ভূত ছুটছে যে। ঘাড় ঘুরিয়ে তাকানোর সাহস নেই হনুমানের। ঝপাং করে সাইকেলে চেপে কষিয়ে প্যাডেলে মারল পা। কিন্তু দুই পাক সামনে এগোতে না এগোতেই থেমে গেল। ক্যারিয়ারটা কেমন যেন ভারী ভারী লাগছে না? অল্প একটু ঘাড় ঘোরালো হনুমান, আর দেখা মাত্র চোখ বুঝে বেহুশ হয়ে গোঁ গোঁ করতে করতে লটকে গেল হ্যান্ডেলের উপর। ভূত এসে বসে পড়েছে সাইকেলের ক্যারিয়ারে। কবি বলেছেন, মেলাবেন তিনি মেলাবেন। স্বনামধন্য লেখক বলে, ফাটাবেন তিনি ফাটাবেন। গতবার ফেটেছিল চরকি পুকুরে, এইবার ফাটবে শাল উক্তবায়। কি ফাটবে সেটা দেখতেই পাবেন। সেলোটেপ নিয়ে বসবেন, কিন্তু বেশি ফাটলে চিটিয়ে নেবেন। শুরু হচ্ছে টিওজে খেললির এপিসোড 2, লাইটম্যানের লঙ্কা কাণ্ড। রায়পাড়ার একটা ছোট্ট গলি। গলির মোড়ে নিতাইয়ের চায়ের দোকান। এখন এই জিনিসটা ভারতবর্ষের একরকম ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলতে পারেন। আপনি দেশের যে কোনো জায়গায় চলে যান, প্রতিটা গলির মোড়ে একটা করে কানু, ভানু, নিতাই, জগাই, লালটু পল্টুর চায়ের দোকান থাকবেই। আর সকাল সকাল সেই দোকানের বেঞ্চিতে বসে গরম চায়ের ভাঁড়ে করে রামচুমুক বসিয়ে মুকুজ্জে, বাণুজ্জে, পাল, টাল ইত্যাদি পদবী বিশিষ্ট মহামান্য ব্যক্তিগণের পিএনপিসির আসর বসবেই। কি, টাল বলে কোনো পদবী হয় না? না, মানে হতেই পারে।
চারদিকে রোজ যা সব গুণী লোকেদের দেখি, শিল্পী মানুষ সব, হতেই পারে। তা যাকে কি যেন বলছিলাম, ও হ্যাঁ, চায়ের দোকান। তা এই নিতাইয়ের চায়ের দোকানে সকাল সকাল চা খেতে এসেছেন 3 মহাপুরুষ, মুকুজ্জে বাবু, পাল বাবু ও বিশ্বাস বাবু। দোকানের বেঞ্চিতে বসে তাদের মধ্যে এখন গূঢ় তন্ত্র সাধনা চলছে, মানে কথোপকথন চলছে। এই তান্ত্রিকের গল্প শুনে শুনে না মাথাটা গেছে। তা যেখানে গেছে যাক, এখন আসুন দেখে নিই রায়পাড়ার হাওয়া কোন দিকে বইছে। কই হে মুকুজ্জে, বলি অনেকক্ষণ তো হলো, গোটা দেশোদ্ধারের ভার কি তুমি একা নিয়ে বসলে নাকি তোমার ওই টাক মাথায়? কাগজখানা একটু এদিকেও ঘোরাও, আমরা একটু পড়ি। না, এত বড় দেশ, আমরাও না হয় একটু উদ্ধার করি নাকি? কি বলেন বিশ্বাস দা? হ্যাঁ, তাজা বলেছেন দাদা, তাজা বলেছেন। এই দেশের ভার বয়ে বয়েই তো আমার বুকের চুল, নাকের চুল, বগলের চুল, সব চুল পেকে গেল। নেহাত ছেলেটা বোম্বেতে থাকে, তা সেখান থেকে মাসে মাসে বিলিতি কলপ পাঠায়, তাই মাথার চুলগুলো এখনো ওই নেই নেই করে কোনো রকমে টিকে আছে আর কি। আরে নেই নেই করে কি বলছেন দাদা? এই তো একেবারে সুন্দর লগলগ করছে। আহা, চুল তো নয়, যেন কচি দুব্বো ঘাস। আপনাকে দেখলে কেউ বলবে আপনার 62। সে তো আপনাকে দেখেও বোঝার উপায় নেই পালদা, শুধু গোঁপটুকু একটু কালো করে নিলেই ব্যাস, 60 থেকে একেবারে সোজা 42.5। কমাচ্ছেনই যখন আর একটু বেশি করে কমান। 32 তো ঠিক ছিল, আবার খামোখা 42 কেন? দাদার বুঝি সকাল সকাল কচি হওয়ার শখ হয়েছে। আসলে কি জানেন, 32 বলতে যাচ্ছিলুম, তারপর ভয় হলো পাছে আপনি আবার পাত্র পাত্রীর পাতাখানা খুলে বসেন, তাই সেফ সাইড 42। এই দেখেছো? আরে কই হে মুকুজ্জে, দাও কাগজটা, বেলা কাবার হলো যে। সামনের বেঞ্চিতে বসা টাক মাথা ভদ্রলোক একবার চোখ তুলে কটমট করে চাইলেন, তারপর মুখ বাঁকিয়ে একটা বিরক্তিসূচক হুঁ করে খবরের কাগজটা এগিয়ে দিলেন সামনের দিকে। হাত বাড়িয়ে সেটা নিতে নিতে পালবাবু বললেন, আরে করে নিতাই, এ তোর চা হলো? সে কখন থেকে ডাবুয়ে করে ঘেঁটেই চলেছে, দেওয়ার আর নাম নেই। নিতাই নাক চিমড়ে তাকালো, বলল, আরে দেখছো তো এইটুকু একটা কেরোসিনের স্টোভ, আগ্নেয়গিরি নাকি যে তড়াক করে চাপাবো আর ধড়াক করে হয়ে যাবে? স্টোভে দম দিচ্ছি, দাঁড়াও, সময় লাগবে। বোঝো কাণ্ড, বলে নাকি দম দিচ্ছি। হ্যাঁ রে, এই 1.5 ঘন্টা ধরে অত দম টম দিয়ে তুই কি বানাচ্ছিস বল দেখিনি? চা না বিরিয়ানি? নিতাই মুখে কিছু বলল না, শুধু পালবাবুর দিকে একবার মুখ বাঁকিয়ে তাকালো, তারপর মনে মনে গজগজ করতে লাগলো, তোমার সেরাদের পিন্ডি বানাচ্ছি বুড়ো, একটুকুন শান্তি দেবে না রে? সকাল সকাল ভামের তাল চলে এলো হুজ্জুতি করতে। মিনিট 10 পর নিতাই চা বানিয়ে আনলো, ভাঁড়টা পালবাবুর হাতে দিয়ে বলল, দাম বেড়েছে, আজ থেকে 1.5 টাকা। শুনে পালবাবু বিষম খেলেন। হ্যাঁ, বলিস কি রে বেটা, ওইটুকু চায়ের ভাঁড়, তার দাম 1.5 টাকা? বলি তোর দোকানে চা খেতে এলে তো এবার ঘর বাড়ি বেঁচে আসতে হবে রে। কিছু করার নেই জেঠু, দুধের দাম বেড়েছে, তাই আজ থেকে ছোটদের বড় চা। তার রোজ রোজ অত দাম বাড়ার কি আছে শুনি? তোর দুধে কি সোনা গোলা আছে নাকি? খবরদার জেঠু, আমার দুধ নয়, গরুর দুধ। আর রোজ রোজ আবার কি, রোজ রোজ আবার কি? আজ 3 বছর ধরে গয়লাকে এক দাম দিচ্ছি, 14 টাকা। সে এবার গাল পাড়ছে, বলছে 16 টাকা না করলে দুধের রঙ আর সাদা রাখতে পারবে না। নিতাইয়ের দিকে কটমট করে চেয়ে পালবাবু কি একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু পাশ থেকে বিশ্বাসবাবুর ডাকে সেই সুমধুর বাক্যবানগুলি আর ছোঁড়া হলো না। খবরের কাগজটা কোলের উপর মেলে বিশ্বাসবাবুর তর্জনী সোজা গিয়ে নিক্ষেপ করেছে
বড় বড় হরফে লেখা একটা হেডলাইনের উপর, লাইটম্যান। লেখাটায় নজর পড়তেই পালবাবুর কাঁপা হাত থেকে চায়ের ভাঁড়টা ঠকাস করে পড়ে গেল মাটিতে। গল্প সেই সময়ের, যখন কলকাতা শহরে গরমাগরম এক নতুন আপদের আমদানি হয়েছিল। ট্রামে, বাসে, অলিতে গলিতে, শুতে জাগতে প্রায় রোজই কারুর না কারুর নজরে পড়ে যেত লাইটম্যান। কেউ বলতো তাকে গাছের উপর বসে থাকতে দেখেছে, কেউ বলতো টিভির অ্যান্টেনার উপর, কেউ কেউ তার চোখে নীল আলো জ্বলতে দেখেছিল, কেউ আবার বলতো না না, নীল নয়, সবুজ, টুনি লাইটের মতো জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। তক্ষুনি পাশ থেকে হয়তো কোনো এক কমিউনিস্ট ভদ্রলোক খেঁকিয়ে উঠতেন, এই সবুজ আবার কি, সবুজ আবার কি? তুমি রাত কানা নাকি হে? লাল লাল, দেশের সরকার লাল, তাই লাইটম্যানের চোখের রঙও লাল। শুধু তাই নয়, এক ভদ্রলোক তো তাকে কুমোরটুলির গলি দিয়ে রিক্সা চেপে যেতে দেখেছিলেন। রিক্সার পাইলটকে জেরা করতে সে বলল, আমি गरीब आदमी आছি হুজুর, আমি कुछो জানি না। লিটি চোখা খাই, গামছা ওढ़े ঘুমাই যাই, আমি कुछो জানি না হুজুর, আমাকে মাফ করিয়ে দেন। লাইটম্যানের সন্ত্রাস এমন ছড়িয়েছিল যে সন্ধ্যের পর গলায় তুলসীমালা আর হাতে হনুমান চালিসা ছাড়া কেউ ঘরের বাইরে বেরোনোর সাহস করত না। মোটের উপর গোটা শহরটা খানিকটা গুজব আর খানিকটা ভয় মেশানো এক অদ্ভুত উচ্ছৃঙ্খলতার রোমাঞ্চ উপভোগ করতে একেবারে উঠে পড়ে লেগেছিল। ঠিক সেই সময় সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে চায়ের দোকানের সামনে দিয়ে পেরোচ্ছিল নাইট গার্ড হনুমান সিং। সেখানে চার মূর্তির ভয়ে বাংলার ভ হয়ে যাওয়া মুখগুলোর দিকে তাকিয়ে সে সাইকেল থামাল। अयो बाबू, अरे हेडमास्टर बाबू का होई गवा? ऐसा लैंपोस्ट की तरह कहीं बैठल है? बड़ा दोपहर में कुछ भूत वूत देख लिया का? अजीब बात है। क्या सबको साफ सुन लिया का हुआ बे? अरे कोई कुछ हमें भी बताओ, एक तरीके बता के चले जाए हम। হনুমান সিং এর ধমক খেয়ে সবাই একটু নড়ে চড়ে বসল। তারপর হাতের কাগজখানা তার দিকে এগিয়ে কাঁপা কাঁপা গলায় পালবাবুর মুখ দিয়ে উচ্চারিত হলো কেবল একটি মাত্র শব্দ, লাইটম্যান। শুনে এইবার হনুমান সিং এর মুখটাও শুকিয়ে বাংলার তালবস্য হয়ে গেল। সাইকেলে স্ট্যান্ড না দিয়েই লাফিয়ে নামলো সে, আর সাইকেলটা হড়াং করে পড়ে গেল এক পাশে। लाइटमैन फिर से कहाँ? চশমা খুলে ঠোঁট উল্টে করুণ চোখে ঘাড় নাড়লেন পালবাবু, বললেন, শালুক ডোবা। ये राम 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 बाबू, ये ভয়ে বেঞ্চিতে বসে পড়ে এবার খুব জোরে জোরে খৈনি ঘষতে লাগলো হনুমান। বেশি দূরে যে নয়, দুটো পাড়া পেরোলেই শালুকডোবা। রামজির কৃপায় একবার প্রাণটা বেঁচে গেছে, কিন্তু যদি আবার মোলাকাত হয়, ভেবেই হনুমান সিং এর মোটা গোঁফ দুটো মরা ধনে পাতার মতো দুপাশে নেতিয়ে গেল। দিনের বেলা যখন এই সন্ত্রাস চলছে, রাতের অন্ধকারে তখন একটা সদ্য গড়ে ওঠা প্রেম কাহিনী তার শেষ নিঃশ্বাস গুনছিল। পাশাপাশি দুটো ঘর, তাদের ছাদগুলো একসাথে জোড়া। মাঝ বরাবর দাঁড়িয়ে আছে উঁচু ইটের পাঁচিল। এই পাঁচিল সেই বছর তোলা হয় যে বছর ভারত পাকিস্তান ভাগ হয়েছিল। সেই থেকে দুই ঘরের মধ্যে এত মধুর সম্পর্ক যে কথাবার্তা তো দূর, মুখ দেখা দেখি অবধি নেই। দাদুরা তাদের গোটা জীবন লাঠি হাতে ঝগড়া করেছে, বাবারা আঙুল তুলে গলা বাজিয়েছে, মায়েরা একে অপরের মুখ দর্শন হলেই সুমধুর বাক্যবান নিক্ষেপ করেছে। নেহাত একদিকে ঠাকুমা নেই, নইলে তারা আবার কি তুলতো কে জানে। কিন্তু সমস্ত বিদ্বেষ ভুলে দুই বাড়ির ছেলে আর মেয়ে এই ছাদের উপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে চিরমৈত্রীর অগ্নি প্রতিজ্ঞা করেছিল।
তবে এখন যা অবস্থা, তাতে করে সেই প্রতিজ্ঞার আগুনে জল ঢালা গেল বলে। দেওয়ালের একদিকে দাঁড়িয়ে মনের সুখে পান চিবোচ্ছিল মানিক, অন্যদিকে গাল ফুলিয়ে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়েছিল সুরমা। ওড়নায় চোখের জল মুছতে মুছতে নাক টেনে সে বলল, মানিক, আমাদের 3.5 মাসের ভালোবাসার ভাগ্যে কি শেষ অবধি এই লেখা ছিল? বলো বলো মানিক, বলো আমাকে, এটাই আমাদের শেষ দেখা নয়? বলো। শুনে দেওয়ালের গা থেকে দুটো ইঁট টেনে বের করলো মানিক। চৌকো ফুটোটা দিয়ে সুরমার মুখ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তার জলে ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে মানিক বলল, বলটু, আমি একটা উপায় বের করছি, দাঁড়া। ওটা এত চিন্তা করছিস কেন? আমি আছি তো নাকি? আরে আমিও তো তোকে মানে আরে আই লাভ ইউ। এই, এক তো তুমি মুখ থেকে এই পান ফেলে কথা বলো বলছি, যত সব ওই ঘটিগুলোর মতো পান চিবানো অভ্যেস। ছি। নে, ফেলে দিয়েছি, হয়েছে তো? ও বলছি যে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তো আছি নাকি? হ্যাঁ, মাথা বেড়ে বের করবো কোনো একটা উপায়, শুধু টাকা স্বভাব। আরে আমিও তো তোকে মানে আমি আই লাভ ইউ। ইতিহাস সাক্ষী আছে, এই 3টি শব্দের পর আর কথা চলে না। সুরমার সব রাগ দুঃখ গলে জল হয়ে গেল। ছাদের ঘুটঘুটে অন্ধকারে জোনাকির মতো জ্বলে উঠল এক গাল লম্বা দুটো কোলগেট হাসি। দুজনেরই মনে পড়ে গেল আজ থেকে 3.5 মাস আগের সেই দিনটা। বাড়ির মুদি দোকানে তখন নতুন নতুন বসতে শুরু করেছে মানিক। একদিন 7 সকালে বাবার হাত ধরে সেখানে এসে দাঁড়ালো সুরমা। এক ঢিবি কার্টুন বাক্সের আড়াল থেকে টুলে বসা মানিক একবার চোখ তুলে তাকালো, তারপর মুখ হাঁ করে তাকিয়েই রইল। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, পর্দাগুলো স্লো মোশনে দুলতে শুরু করেছে, মাথার উপর সিএফএল বাল্বটা বেড়ে আকারে 3 গুণ হয়ে গেছে। সুরমা এত মিষ্টি, কেউ বলবে ওই ঝগড়ুটে হুলো ভামটা ওর বাপ। আহারে, ঠিক পাশের বাড়ি, কিন্তু উপায় তো নেই। ইন্ডিয়া পাকিস্তান, মাঝখানে ইয়া উঁচু ইটের পাঁচিল। ধুস, মানিকের চকচকে মুখটা মরা গাঁদা ফুলের মতো ঝিমিয়ে গেল। ওদিক থেকে গোপ পাকাতে পাকাতে ভেসে এলো সতীবাবুর মোটা গলা। কিরে, বাটি সাবান রাখিস? মানিক মুখে কিছু বলল না, শুধু উপর নিচে ঘাড় নাড়ল। তবে দেখছিস কি, দিয়ে দে 1 ঘন্টা। আসতাম না তোদের দোকানে, কোনোদিন আসতাম না, আসার দরকারও পড়তো না, বুঝলি? নেহাত কোথাও বাটি সাবান পাওয়া যাচ্ছে না, তাই লোকে বলছে লাইটম্যান নাকি বাটি সাবান খায়, তাই দোকানদাররা ভয় আর কেউ ও জিনিস রাখছে না। এদিকে বাটি সাবান না মাখলে আমাদের টমি আবার কিছুতেই চান করতে চায় না, তাই দায় পড়ে আসা। তা হ্যাঁ রে, তোদের তো আবার সব কিছুতেই চিনি দেয়, এই সাবানেও চিনি টিনি দেওয়া নেই তো? হ্যাঁ, বলে তিনি নিজেই মুখ বাঁকিয়ে হাসতে লাগলেন। মানিকও হয়তো পাল্টে 2-4 কথা বলে দিত, কিন্তু সুরমার মুখের দিকে চেয়ে তার আর কথা বেরুল না। চুপচাপ 4টে বাটি সাবান এনে রেখে দিল দোকানের টেবিলে। 2 টাকা করে, 8 টাকা। সতীবাবু হাতে করে একখানা 10 টাকার নোট এগিয়ে দিয়ে সাবানগুলো পকেটে পুরলেন। মেয়েকে বললেন, খুচরোটা নিয়ে আয় তো মা। সুরমা হাত বাড়ালো, ওদিক থেকে মানিকও হাত বাড়িয়েছে।
দুজনের চোখাচোখি হলো। 2 টাকার খুচরোটা এক হাত থেকে অন্য হাতে গেল। আঙুলের ডগাগুলো আলতো করে ছোঁয়া গেল। এক গাল মিষ্টি হেসে সুরমা বলল, থ্যাংক ইউ। ব্যাস ব্যাস, শেষ, ওখানেই সব শেষ। তারপর ওই পিঁপড়ে লাগা মিষ্টি থ্যাংক ইউটা নলেন গুড়ে চোবানো আই লাভ ইউ হতে সময় লেগেছিল ঠিক 23.5 ঘন্টা। পাড়ার লোকের নজর বাঁচিয়ে কখনো গলির মোড়ে, কখনো টিউশনির পথে অল্প স্বল্প দেখা সাক্ষাৎ হয়েই যেত। সুরমা মুখ নামিয়ে আলতো হেসে পেরিয়ে যেত, আর মানিক মোরা তাল গাছের মতো হাঁ করে তাকিয়ে থাকত। যুগটা তখন ছিল ফ্রি নাইট SMS এর, তাই নম্বর চেয়ে একটু আধটু কথাবার্তাও শুরু হলো। ঘরের ভিতর সিগন্যাল থাকতো না, তাই রাত হলেই বাড়ির লোকের চোখ বাঁচিয়ে দুজনেই চলে যেত ছাদে। পাঁচিলের ওপার থেকে জোরে কথা বলা যাবে না, লোক জেগে যেতে পারে, তাই সারা রাত ধরে ছাদে বসে চলতো SMS। ভোরবেলায় মন যখন বিরহ বেদনায় আকুল হয়ে উঠত, তখন পাঁচিলের ওই 2 ইঁট সরিয়ে শুভ দৃষ্টি হতো। আরো একটা জিনিস হতো, কিন্তু ওই মানে থাক আর কি। তারপর দুজনেই লজ্জায় টমেটোর মতো লাল হয়ে নেমে যেত নিচে। লাল টাল সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো কাল। কাল কারোর বাপের হয় না। শীতকাল চলে গিয়েছিল, গরমকাল পড়ে গিয়েছিল, আর তারই সাথে সুরমার ঠাকুমা, যাকে সবাই তুলসী দেবী নামে চিনত, তিনিও সেদিন বলে দিলেন, বলি ও সুরমা, নিজেরা শুইব কুলারে আর আমারে কইব মাটিতে শুও, বাতের ব্যথা নাকি কমবে? নুড়ো মুখো কপাল আমার গো, গরমে জ্বালাই বলে হাতকে নিঃসব সে তৈয়ে গেল। শুনো, আজ তাই আমার বিছানা সাথে হইব, বুঝছো? ব্যাস, প্রেমালাপের পূর্ণ বিরাম না হোক, অল্প বিরাম তো বটেই। ঠাকুমা ছাদে শুতে এলে এবার রাতে SMS হবে কি করে? আর দেওয়ালের ফাঁক দিয়ে ওই এটাই বা হবে কি করে? ধুস। ভোর প্রায় হয়েই এসেছিল। কাঁদো কাঁদো মুখে মাথা লটকে দুজনেই নেমে গেল নিচে। কিন্তু রাতের বেলা প্রেমে হুড়কো খাওয়া মানুষ তো আর দিনের বেলা কলা খাওয়া ছাড়ে না। কাছেই বিশ্বহরির ফলের দোকান। সকাল হতেই ব্যাগ হাতে মানিক গিয়ে দাঁড়ালো দোকানে। পরনে লুঙ্গি, গলায় লাল গামছা, টুলের উপর জাঁকিয়ে বসে বিশ্বহরি খবরের কাগজে মুখ গুঁজেছে। পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার বিশাল লোমশ ভুঁড়িটা। ওদিকে দোকানের ভিতর থাক দিয়ে সাজানো আম, জাম, লেবু, আপেলের আড়ালে বসে তার অ্যাসিস্ট্যান্ট জগলু গভীর মনোযোগে খুটখুট করে মোবাইল টিপতে ব্যস্ত। গলা ঝেড়ে মানিক ডাকলো, সিঙ্গাপুরি হবে 1 ডজন। কোনো পাত্তা নেই। জগলু তাকিয়েও দেখলো না। তার হাত, পা, চোখ, কান সব যেন ওই ফোনের ভিতর ঢুকে গেছে। ভুঁড়িতে হাত বুলিয়ে মুখ থেকে কাগজটা নামালো বিশ্বহরি। তার চোখ লাল, গোপ জোড়া রাগে কুঁচকে গেছে। দাবড়ে বলল, জগলা, ওই কাঠারিটা দেখেছো? ফোনটা রাখবি নাকি এইটা দিয়ে তোর হাত দুটো কেটে দেবো? শুনে জগলু ধড়পড় করে উঠে বসলো। ফোন নামিয়ে রেখে মনে মনে গজগজ করতে লাগলো, শালা ভুটিয়াল, দুরন্ত শান্তি দেবে না রে। সারাদিন এই ডাব, কলা, লিচু। এই ধরো তোমরা 1 ডজন সিঙ্গাপুরি। কলাগুলো ব্যাগে পুরে মানিক বেরিয়েই যাচ্ছিল। হঠাৎ পিছু ডেকে খবরের কাগজটা ওর দিকে এগিয়ে ধরল বিশ্বহরি। মানিক, কাল কি হয়েছে শুনেছো? দেখ বলে বিশ্বহরির আঙুল গিয়ে পড়ল সেই হেডলাইনে, লাইট ম্যান
এই যে বিপদ রে, শালুকডোবা তো বেশি দূরে লয়, এই ঠাঁই লোকে বলছে ও লাইটম্যান নাকি মুখে আনারস মাখে। আমার দোকানে যদি চলে আসে কি হবে? আরে দূর ছাড়ো তো, লোকের বানানো কথা সব। ও লাইটম্যান ফাইটম্যান কিচ্ছু না, সব বাজে কথা। লাইটম্যান নাকি? এই বাবা না রে, বাজে কথা লয়। ওই যে হনুমান সিং, ও নিজে দেখেছে লাইটম্যান তো একেবারে ওর সাইকেলে এসি বসে গেছিল, ও তো ওইখানেই চিত পোটা। তারপর ডাক্তার বুদ্ধি, বাবারি সে কত কাণ্ড। আমার কিন্তু কেমন একটা ভয় ভয় করছে। হ্যাঁ বাদ দাও বাদ দাও, ওই হনুমান সিং নিজে একটা ঢাকা গুলবাজ, ঠিক আছে? যদি সত্যি সত্যি কখনো কিছু আসে তখন দেখা যাবে, এখন থেকে এত ভাবনা কি স্যার ভাই? বলে মানিক দোকানের বাইরে এক পা বাড়িয়েছে, হঠাৎ চড়াং করে বাজ পড়ার মতো একখানা বুদ্ধির বোমা ওর মাথার ভিতর ফেটে গেল। লাইটম্যান, লাইটম্যানকে সবাই ভয় করে, তার মানে ঠাকুমাও নিশ্চয়ই। আর কোনো দিকে তাকালো না মানিক, সোজা ছুটলো বাড়ির দিকে। গিয়ে খুটখুট করে মোবাইল টিপে সুরমাকে সব প্ল্যান বোঝাতে লাগলো। সঙ্গে সঙ্গে এলো সুরমার কল। তার মানে তুমি বলছো রাতের বেলা লাইটম্যান সেজে তুমি ঠাকুমাকে ভয় দেখাবে, যাতে সে আর ছাদে শুতে না আসে? প্ল্যানটা তো ভালো, কিন্তু কিন্তু যদি কেউ জেনে ফেলে? আর একটু আমরা দুটো দেখতে আমি, ও সরি, আরে কিচ্ছু হবে না, তুই শুধু দেখতে থাক। আমি কি করি, কাক পক্ষে ধরে টের পাবে না। তুই দেখ দেখ, আমার নাম কি? মানিক নন্দী। মানিক নন্দী। আমার ভাই ঠাকুমা এবার হয়ে যাবে ঘরে বন্দি। ঠিক আছে, রাখছি ফোনটা। স্ক্রিনের ওপর চুমু খেয়ে মানিক ফোনটা কাটল, তারপর ছুটে বেরিয়ে গেল জোগাড় যন্ত্র করতে। ওদিকে রাত যখন হলো, কাঁথা বালিশ বগল দাবা করে ঠাকুমা এলো ছাদে। পাশেই একটা দড়ির খাট রাখা ছিল। খাট নামিয়ে বিছানা পেতে ঠাকুমা বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল। নিজেরা শৈব কুলারে আর আমারে কইব মাটিতে শু, বাতের ব্যথা কমবে, মুড়ো মুখো কপাল আমার। তো এই বাতাসের সামনে ওগো কুলার সব ফেল। ঠাকুর ঠাকুর পরানটা জুড়াই গেল, জুড়াই গেল। ঠোঁট দুটো বিড়বিড় করে আরো কিছুক্ষণ নড়ল। ঠাকুমা বার দুয়েক এপাশ ওপাশ করল, তারপর শুরু হলো তার ঘর ঘর নাক ডাকা। ওদিকে পাঁচিলের ওপাশে লাইটম্যানের ইউনিফর্ম পরে মানিক পুরো তৈরি, গায়ে কালো জোব্বা, মুখে হরেক মালের মুখোশ, একখানা টর্চ মাথার উপর মাফলার দিয়ে বাঁধা। টর্চটা জেলে পাঁচিলের খাঁজে খাঁজে পা দিয়ে মানিক উঠতে লাগলো। এদিকে সিঁড়ির নিচে শ্বাসরুদ্ধ করে সুরমা অপেক্ষা করছে। ঠাকুমা বুঝি এই চেল্লায়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট দুই পরে একটা ভয় মেশানো তীব্র চিৎকারে গোটা পাড়ার ঘুম ভেঙে গেল। কিন্তু এ কি? এ তো ঠাকুমার গলা নয়, এই যে সেই ফলের দোকানদার বিশ্বহরি। সুরমা ছুটতে ছুটতে ছাদে উঠল। রেলিং দিয়ে মাথা বাড়িয়ে দেখে নিচে রাস্তার মাঝে পা ছড়িয়ে বসে আছে বিশ্বহরি। ভয়ে তার মুখটা হাঁ হয়ে গেছে। তাকে ঘিরে টর্চ লাঠি হাতে ভিড় করেছে পাড়ার সব লোকেরা। লুঙ্গি সামলে কোনো মন্দে উঠে দাঁড়ালো বিশ্বহরি। তার কাঁপা গলা দিয়ে বেরিয়ে এলো কেবলমাত্র একটি শব্দ, পাশেই দাঁড়িয়েছিলেন পালবাবু। হাতের লাঠি মাটিতে ঠুকে তাকে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন,
তুই ঠিক দেখেছিস? ওটা লাইটম্যানই ছিল। বিশ্বহরি কিছু বলার আগেই পিছন থেকে জগলু লাফিয়ে উঠল। এই যে আমি 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 দেখেছি। ইয়া বিশাল চেহারা, একবারে হাতির মতো, কানগুলো বড় বড়, গায়ের রং পুরো কুচকুচে কালো, মাথার উপর আবার লাল আলো জ্বলছে। হ্যাঁ, সে ওস্তাদ সামনে দিয়ে হাঁটছিল, আমি আর ছিলাম পেছন দিক থেকে। লাইটম্যান প্রথমে কি করলো, ওই বেঞ্চিতে মারলো 1 লাফ, তারপর একটা কুত্তার ঘাড়ে পড়লো, বেচারা কুত্তাটা। তারপর শটান ছুটে এলো ওস্তাদের দিকে। আমি নিজে দেখেছি, ওই যে ওই 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 যে কুত্তাটা দেখো। সবাই সেদিকে ঘাড় ঘোরালো, দেখে সত্যিই একটা কুকুর ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে। অবিশ্বাসের আর কোনো কারণই রইল না। মুখ থেকে খৈনি ফেলে সাইকেলটা স্ট্যান্ড লাগিয়ে হনুমান সিং এবার তার জেরা শুরু করলো। किधर को गया हुआ, किधर को गया, अच्छे से देखा, डांट है डांट। ভাবটা এমন যেন পারলে এক্ষুনি গিয়ে লাইটম্যানকে ওই খৈনির ডিবেতেই পুড়ে আনে। कितने डांट थे उसके? और सिंह, अब बताओ मैं कुछ, कितने सिंह थे माथे पे? ওদিকে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে সবটা বেশ তাড়িয়ে তাড়িয়ে দেখছিল সুরমা, তার ঠোঁটের কোণে মুচকি হাসি। এই হুল্লোড়টা কে করেছে সে জানে। চুপি চুপি নম্বর টিপে মানিককে ফোন করলো সুরমা। বাবা বাবা, আমার সোনাটা, আমার মনাটা, তুমি তো পুরো তামা তামা করে দিয়েছো। শুধু ঠাকুমা নয়, এবার গোটা পাড়ার আর কেউ ছাদে শোয়ার সাহস করবে না। সোনা, আরে দূর, তামা 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 না ছাই, আমি তো দেওয়ালি টপকাতে পারিনি, আল খেলাটা খোঁজে আটকে গেছে। আরে এই দেখ দেখ, আমি এখানে, আমাকে নামা। সুরমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল, কাঁপা হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে। ওটা তার মানে আসল লাইটম্যান ছিল। পরদিন সকাল থেকেই গেল রাতের ঘটনা নিয়ে রায়পাড়ার হাওয়া একেবারে গরম হয়ে উঠল। স্কুলে যাওয়া বাচ্চা, থুতথুড়ে দাদু, সব জানতা পিএনপিসি কাকিমা, সবার মুখে এক কথা, লাইটম্যান। নিতাইয়ের চা দোকানের বেঞ্চিতে বসে কয়েকজন ছোকরার সালিশি সভা চলছিল। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে একজন বলল, জলই হলো আসল হাতিয়ার, বুঝলি? শোয়ার আগে মাথার সামনে 1 বালতি জল রাখবি, জল দেখলে লাইটম্যান আর আসে না। পাশ থেকে আর একজন বলল, লাইটম্যানের কি জলাতঙ্ক হয়েছে নাকি রে? পিছন থেকে উত্তর এলো, আরে ধুর ক্যাবলা, কুকুর নাকি যে জলাতঙ্ক হবে, রোবট রোবট। ওই পাকিস্তানের হিসি আছে না, হিসির বানানো রোবট, দিনের বেলা স্টিলের বাটি বানায় আর রাতের বেলা রোবট বানায়। পাশ থেকে এক ভদ্রলোক চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন, ওটা হিসি নয়, ইসি, ISI, ইসি। ও মোটের উপর এমন অবস্থা দাঁড়ালো যে লাইটম্যানের ভয়ে একটা গোটা জলজ্যান্ত পাড়া এক রাতের মধ্যে শুকিয়ে পরিত্যক্ত প্রেতপুরি হয়ে গেল। সন্ধে 7টার পর আর কেউ ঘর থেকে বেরোতো না। দোকানদানির ছাপ পড়ে যেত, সব আলো নিভিয়ে দেওয়া হতো। মাঝরাতে কারুর ইয়ে পেলেও কেউ ওঠার সাহস করত না। ঠাকুমাও ছাদে শোয়া বন্ধ করে দিয়েছিল। রাত জেগে SMS-ও আর হতো না, ফলে প্রেমটাও কেমন যেন নেতিয়ে আসছিল। একদিন সকালে মানিক দোকানে বসে সুরমার ব্যালকনির দিকে হাঁ করে তাকিয়েছিল। এমন সময় জগলু এসে দোকানের সামনে দাঁড়ালো। কিরে, কি দেবো? 2 রোলান্ডো। মানিক একবার জগলুর দিকে চোখ তুলে তাকালো, তারপর মুচকি হাসতে হাসতে 2 রোনাল্ডো বিড়ির প্যাকেট এনে নামিয়ে দিল টেবিলে। ওর হাত থেকে পয়সা নিতে নিতে জিজ্ঞেস করলো, তা তোর ওস্তাদ এখন কেমন আছে? কথাবার্তা বলতে পারছে? হ্যাঁ, পাচ্ছে, দিব্যি পাচ্ছে স্যার। আমারও ভালোই গেল। ওস্তাদ এখন রাতে দোকানের ভেতর শোয়, আমি বাইরে পাহারা দিই। আবার 10 টাকা বকশিস। বলিস কি রে, রাতে বাইরে একা থাকিস? একা, পুরো একা? তো ভয় করে না? ভয়? আমার ভয় বলে, আসু না,
লাইটম্যান আমার সামনে আসুক, ওর মাথার লাইটটা খুলে নেবো আমি, তার জায়গায় লন্ঠন বেঁধে দেবো, তবেই আমার নাম জগলু ঝালুই। হ্যাঁ, এক চড়ে 4 বার উড়ে যাওয়া 23 কেজির জগলুর মুখে এই কথাগুলো শুনে একটু অবাকই হলো মানিক। ওর বুকেও অল্প বল এলো বটে, কিন্তু তাতে আর লাভ কি? সুরমা তো স্পষ্টই বলে দিয়েছিল রাতে সে আর ছাদে আসবে না। একটু সামলে নিয়ে মানিক বলল, দেখিস বাবা, 10 টাকা লোভ করতে গিয়ে আবার প্রাণটা দিয়ে আসিস না। হ্যাঁ, হাতের কাছে সবসময় জল রাখবি, বুঝলি? কি রাখবি? জল, আর ফোনে রামের ভজন চালাবি। রাম শুনলে লাইটম্যান আসে না। শুনে জগলু লাফিয়ে উঠল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন বলতে মনে পড়লো, দেখো তো কাল থেকে রিং SMS সালা কিছুই আসছে না, হয়ে গেল নাকি মালটা? দেখো তো। বলে পকেট থেকে ফোনটা বের করে মানিকের দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে মানিক কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল, তারপর বলল, ঠিক আছে, রেখে যা, দেখে দেবো। দুপুরে না, বিকেল না, কাল সকালে এসে নিয়ে যাস। একটা বিড়ি কানে গুঁজে অন্যটা ধরাতে ধরাতে জগলু চলে গেল। দোকানের টুলে মন মরা হয়ে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো মানিক। সামনেই সুরমার ব্যালকনি, কিন্তু তার কি যে হয়েছে কে জানে। একবারটির জন্যেও বেরোয় না বাইরে। গরমে স্কুল কলেজও বন্ধ, তাই দেখা সাক্ষাৎ একেবারে নেই বললেই চলে। মানিকের মন টন দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। দিনে খিদে লাগতো না, রাতে ঘুম আসতো না। অন্ধকারে জলের বালতি হাতে ও গিয়ে একা বসে থাকতো ছাদের পাঁচিলটার কাছে। না, লাইটম্যান ধরতে নয়, ওখানে বসে সুরমার সাথে কাটানো সেই মধুর রাতগুলোর কথা মনে করত। ভয় যে লাগতো না তা নয়, তবে পাহাড় প্রমাণ বিরহ বেদনার সামনে সে ভয় তুচ্ছ। সাথে হাতিয়ার একটা ছিল, মাথায় পেরেক পেটা একখানা মোটা বাঁশের লাঠি। কিন্তু তা দিয়ে তো আর লাইটম্যান ঠেকানো যায় না। লাঠিটা হাতে নিয়ে এপাশ ওপাশ ঘোরাচ্ছিল মানিক। হঠাৎ ওর মাথায় একখানা জম্পেশ বুদ্ধি খেলে গেল। কথাবার্তা হচ্ছে না তো কি হয়েছে, একবার কাছ থেকে তো দেখা যেতেই পারে, সেটাই বা কম কি। কাঁচা গোঁফের কোণে মুচকি মুচকি হাসি ফুটল। বাঁশের লাঠি হাতে নিয়ে নিচে নেমে গেল মানিক। সকাল সকাল চান সেরে দাওয়ায় খাটিয়া পেতে ঠাকুমা বসে চুল শুকোচ্ছিল। তার মাথায় তেল মালিশ করে দিচ্ছিল বাড়ির চাকর খেঁদি। চোখ বুজে হাত পাখার বাতাস খেতে খেতে মনের সুখে হরিনাম জপছিল ঠাকুমা। হঠাৎ মাথার তেল মালিশটা থেমে গেল। খেঁদি উঠে দাঁড়িয়েছে, তার চোখ গোল, মুখ হাঁ, হাতে ধরা তেলের বাটি আস্তে আস্তে কাত হচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে ওটা কে? দিদি, ওটা ও বাড়ির সাওয়াল না? ও বাড়ির সাওয়াল না? ও বাড়ির সাওয়াল না? ঠাকুমা চোখ খুলল, আর খুলেই চমকে উঠল। ঠিক সামনে বাড়ির সদর দরজাটা খোলা, সেখানে একখান পেরেক লাগানো বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে আছে মানিক। কি তুলসী ঠাকুমা, গরমে কেমন আছো? বাচ্চাই হাসি, মরি নাই অহনো। সাহস তোর কম নয়, আবার হাতে লাঠি আনছে দেখো। সতে, এ সতে, একবার নামবি দেখনি। আরে আরে করছো কি? এক্ষুনি আবার এসে ঝগড়া শুরু করবে? আমি তো তোমার জন্য এসেছি। আমার জন্যে? ও, তার মানে তুই আমারে মারবি? খারা খারা বেটা, তোর দেখাইতেছি। বলে ঠাকুমা উঠতেই যাচ্ছিল, মানিক তাড়াতাড়ি গিয়ে তার পায়ে ঠিপ করে একখানা পেন নাম ঠুকে পাশে বসে পড়ল। আরে তোমার জন্য একটা জিনিস এনেছি, এই দেখো দেখো। বলে হাতের লাঠিটা ঠাকুমার দিকে এগিয়ে দিল। এইটা দিয়ে আমি কি করব? মানে বাড়িতে রাখা ছিল, হঠাৎ দেখলাম, দেখে তোমার কথা মনে পড়ে গেল আর কি।
এতে লোহা লাগানো আছে, হাতে লোহা থাকলে লাইট মান আর আসে না। তুমি তো ছাদে একা তো, হ্যাঁ তাই ভাবলাম তোমার যদি কোনো কাজে লাগে। একা শুই? তা তো বাপ শুইতেই হয়, কি আর করবো ক। নিজেরা শুইব কুলারে আর আমারে কইবে মাটিতে শুয়ো, বাতের ব্যথা কমবে। রুড়ো মুখ কপাল আমার। তাই এই জিনিস খান কিন্তু তুই খাসা আনছস। কই দে দেখি, দে। লাঠিটা হাতে নিয়ে ঠাকুমা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ওদিকে মানিকের চোখ দুটো তখন চাতক পাখির মতো অন্য কিছু খুঁজছে। দাওয়ার যেখানটায় ও বসেছিল সেখান থেকে রান্নাঘরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিতরে কৌটো ডিব্বার আড়াল থেকে দুটো লজ্জা ভরা চোখ শটান ওর দিকেই তাকিয়ে। ঘাড় ঘুরিয়ে একবার মুচকি হাসলো মানিক। ওদিকে সুরমার গালেও আলতো টোল পড়ল। চোখের ইশারায় ওকে কি একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ মানিকের ডান পকেটটা ঝনঝন করে উঠল। এ কি, এই যে জগলুর ফোন! ভুল করে ওর ফোনটা পকেটে পুরে নিয়েছে, কিন্তু এটা তো বন্ধ ছিল। চলতে শুরু করলো কি করে? মানিক পকেট থেকে ফোনটা বের করলো, আর করতে টুং 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 করে এক গাদা SMS এর ঝড় বয়ে গেল। বেড়া কেলে মুখো জগলু এত মেসেজ করে কাকে দেখি তো। বিড়বিড় করতে করতে মেসেজ বক্সটা খুললো মানিক, আর সঙ্গে সঙ্গে তার চোখ জোড়া কপালে উঠে গেল। জগলুর সব কটা মেসেজ পাঠানো হয়েছিল জান এর নম্বরে। যে এ এ এম, জান। মানিকের কি মনে হলো ও মেসেজগুলো খুলে পড়তে শুরু করলো। একটা পড়লো, দুটো পড়লো, তিনটে পড়লো। পড়তে পড়তে ওর ভুরু কুঁচকে গেল, চোখ দুটো প্রচন্ড রাগে সরু হয়ে গেল। জগলু জানকে লিখেছিল, আজকে রাতে আবার লাইটম্যান সাজবো। এবার শালা ওস্তাদের পালা, অনেক জুলুস হয়েছে, আর না। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবে, আমি দূর থেকে চুমু ছুড়ে দেবো। শালা কাঠের মাথায় আলুর দম তলে তলে এত, এক মাস ধরে হাতে জলের বালতি নিয়ে ঘুরছি, আর শালা দূর থেকে চুমু ছড়া হচ্ছে। বার করছি আমি, দাঁড়া। মানিক একবার কটমট করে ঠাকুমার দিকে তাকালো, তারপর সুরমাকে লুকিয়ে একখানা চুমু ছুঁড়ল, তারপর হন হন করে বেরিয়ে গেল সেখান থেকে। কিছু কিছু লোক আছে যারা সাইকেল দোকানে পড়ে থাকা ফুটো টায়ারের মতো হয়, একেবারে বেকার আর খালি। এই গোটা পাড়াটা সেই প্রজাতির লোকে ভর্তি ছিল। রাস্তায় যেতে যেতে কেউ হঠাৎ কোনো গাছের দিকে আঙুল তুলে দাঁড়িয়ে যেত, তো মিনিট খানেকের মধ্যেই সেখানে ভিড় জমে যেত। একজন বলতো, আরে ওই তো, ওই যে লাল রঙের ঝাঁকড়া চুল, পাগুলো ঝুলছে। আর একজন বলতো, হ্যাঁ ঠিক তো, ঠিক তো, ওই তো কুলের মতো কান, মাথায় দুটো সিং। হে বাবা। পিছন থেকে তৃতীয় জন বলতো, আরে ধুর, সিং আবার কি, ওগুলো অ্যান্টিনা, অ্যান্টিনা, ওদি অনেক দূর অবধি দেখতে পাওয়া যায়। মোটের উপর অবস্থা এমন দাঁড়িয়েছিল যে হার্ট, কিডনি, লিভারের মতো লাইটম্যানও মানুষের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছিল। কোথাও গাছের একটা পাতা নড়লেও লোকে বলতো লাইটম্যান ফুঁ দিয়েছে। এবার সেই ফুঁ মুখ দিয়েই বেরোতো নাকি অন্য কোথাও দিয়ে, সেটা বিবেচনার বিষয়। কিন্তু আজ সকালের পর থেকে মানিকের আর এক ফোঁটাও ভয় ছিল না, কারণ এই গোটা লঙ্কা কাণ্ড কে ঘটিয়েছে এখনো জানত। পিছন থেকে সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে হনুমান সিং আসছিল। মানিক কলার তুলে জিজ্ঞেস করলো, কি হনুমান, লাইটম্যানের দেখা পেলে? আর মুখের খৈনি ফেলে হনুমান বলল, देखा तो कल रात ही देखा, मुंह से आग निकल रहा था। हम यहाँ से गुजर रहे थे,
वो बछुआ हमारे सामने से ऐसा छलांग लगा के चला गया, फिर वो यूं मानो पंछी जैसा वहां से गुजर गया। मानो भूत था, भूत, पंछी या भूत। সারা গুলবাজ একটা। ঠিক আছে হনুমান, চলি এখন, সাবধানে থেকো। বলে মানিক রাস্তা থেকে সরে দাঁড়ালো। হনুমান ঘন্টি বাজাতে বাজাতে চলে গেল। বেলা 10টা নাগাদ যখন বিশ্বহরির ফলের দোকানে গিয়ে দাঁড়ালো, তখন দেখে এক গাদা তরমুজের পাহাড়ে বসে জগলু মনের সুখে হাত পাখার বাতাস খাচ্ছে। এনে ধর তোর ফোন, এদিকে। শুনে জগলু পাহাড় থেকে নেমে এলো। দাও তোর ফোনটা, ধর ধর। আরে আরে তোমার আবার কষ্ট করে আসার কি ছিল? আমি তো যেতামই। কই দাও, ঠিকঠাক চলছে তো? বলে জগলু তার ডান হাতটা বাড়িয়েইছে, সঙ্গে সঙ্গে সেটা খপ করে ধরে হ্যাঁচকা টানে তাকে নামিয়ে আনলো মানিক। বল বল বল, কি বলছিস বল। কিছু বুঝতে পারার আগে জগলুর দুটো গালে ঠাস ঠাস করে গোটা 10 চড় পড়ে গেল। তার কান দুটো মুচড়ে ধরেছে মানিক। জানিস তোর জন্য চারদিকের কি অবস্থা? 36 দিন টানা, 36 দিন তোর জন্য সুরমার গলা শুনিনি আমি। আরে শোনো, আগে আমার কথাটা আর কমে না। ঠাকুমা তোর ভাই চাঁদে শোয়া ছেড়ে দিয়েছে। তোর ভাই স্কুল কলেজ সব বন্ধ। আমি কি করেছি? রাতে হিসু বলে লোকে উঠতে পারে না, পোতলা করে পোতলা করে বুঝতে পারছিস? ও মানিক দা, আগে কথা আমার হবে না। আমি কি করেছি মানিক দা? আমাকে থেকে তো তোর মঞ্চে বসে চল চল এখন চল। কোথায়? চল চল। কোথায়? তোকে রাস্তায় ফেলে গোটা পাড়ার সামনে না পিড়িছে তো আমার নাম মানিক নন্দী নয়। কি নন্দী নয়? চল। হাত জোর করে কাঁদতে কাঁদতে মানিকের পা দুটো ধরে নিল জগলু। তার চোখ, কান, নাক সব দিয়ে জল গড়াতে লাগলো। ভুলে গেছে। হ্যাঁ বেটা বল, কেন করেছিস? কেন বল বল। ওই সুরমার বোন পরমা, ওকে আমি ভালোবাসি। আর আগের বছর সেদিন দিওয়ালির রাত মাথা মুখ ঢেকে একতলা ব্যালকনিতে উঠে আমি তাকে গিফটই দিতে গেছিলাম। তো হঠাৎ দেখি ওই বেটা হনুমান সিং সাইকেলটা নিয়ে আসছে। আমি কি করব, ভয় তরতর করে নামতে যাব। ও বাবা, সে কি কাণ্ড গো! টুনি লাইটের মালা গোটা গায়ে পেঁচিয়ে একেবারে যাচ্ছে তাই ব্যাপার। নামতেই চারটে কুত্তা আমায় তাড়া করলো। আমি কোনো উপায় না বুঝে ছুটতে ছুটতে গিয়ে ওর কেরিয়ারে উঠে পড়লাম। সেই থেকে সব শুরু হয়েছে, আর আমার দোষ নেই। তারপর আমি কোনোদিন কিচ্ছু করিনি গো মায়েরই বলছি, কিচ্ছুটি করিনি আমি। কিন্তু আমার ওস্তাদ সালা মানুষ নয়, এবারে জল্লাদ একটা। অত গরমে বলতো রাতের দোকানের ভেতর শুতে, আমি কি মানুষ না? আমার হার্ট কিডনি একেবারে আলু সেদ্ধ হয়ে যেত গো। আর তুমি তো জানোই দোকানের ভিতরে টাওয়ার থাকে না, আর টাওয়ার না থাকলে কি করে কথা বলি বলো তো? হ্যাঁ, তাই তো আর উপায় না পেয়ে বাধ্য হয়ে তাকে ভয় দেখিয়েছি। মাইদা, ও মাইদা, ও মাইদা পায়ে পড়ি, ও মাইদা কাউকে বলো না গো। আর তোমার দুটি পায়ে পড়ি মাইদা, কাউকে বলো না, ও মেরে ফেলবে এরা আমায়। ও মানিকদা। মানিক একটু সরে দাঁড়িয়ে কি যেন ভাবল। তার সমস্ত রাগ আস্তে আস্তে কমে গিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ও হবু ভাইরা ভাইয়ের উপর তো আর হাত তোলা চলে না। পকেট থেকে ফোন বের করে সঙ্গে সঙ্গে সুরমাকে কল করলো মানিক। তারপর তাকে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে লাগলো। কোনো রকম কোনো সন্দেহ না থেকে যায় তার জন্য জগলুকে কানমূলে সাক্ষীও দেওয়া করালো। সব শুনে সুরমা সেই প্রথম দিনের মিষ্টি গলায় বলে উঠল, তাহলে আজ রাতে আমার পাঁচিলে রিট সরিয়ে আমার শোনাটা, মনটা শোনা। আজ অনেক রাতের পর রায়পাড়ার আকাশে আবার চাঁদ উঠেছে। একটা নয়, একসাথে দুটো।
ছাদের অন্ধকারে মাথায় ওড়না দিয়ে সুরমা অপেক্ষা করছিল। পাঁচিল টপকে আস্তে আস্তে নেমে তার কাছে এসে দাঁড়ালো মানিক। তাহলে বলেছিলাম না উপায় বের করবো, কেমন দিলাম লাইটম্যানকে? বীর হনুমান আমার একটা। তা আজ একেবারে পাঁচিল টপকে এইদিকে? ব্যাপার কি? ব্যাপার কিছু নয়, ওই এসএমএস প্যাকটা শেষ হয়ে গেছে, তাই মানে ফোনে মাত্র 3 টাকা পড়ে। কি তুমি শুধু এসএমএস শেষ হয়ে গেছে বলে এসেছো? যাও, এক্ষুনি চলে যাও, তোমার সাথে কোনো কথা নেই আমার। যাও। আর দূর পাগলি, সব তো বাহানা, আমি তো এসেছি শুধু তোকে দেখবো বলে। কি যেন আরে ওই বল না, কি বল ওটাকে, আই লাভ ইউ। সুরমা কোনো উত্তর দিল না। লজ্জায় লাল হয়ে আলতো হেসে মানিকের হাত দুটো ধরে নিল। গোটা পাড়া নিশ্চুপ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। চাঁদের ঝাপসা আলোয় খোলা ছাদের উপর খালি দুটো ছায়া হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। সুরমার কাজল টানা চোখ দুটোর পানে চেয়ে মানিক কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে একটা শব্দ পেয়ে শিউরে উঠল। ওটা কিসের শব্দ? লোহা পাথরে ঠুকলে যেমনটা হয় ঠিক সেরকম। তারই সাথে একজোড়া পায়ের থপ থপ আওয়াজ। একটু একটু করে নিচ থেকে উপরে আসছে আওয়াজটা। ভয়ে মানিকের কলার খামচে ধরল সুরমা। চোখগুলো তার মানে মিছে কথা বলেনি তো? ও মা গো, সত্যিকারের লাইটম্যান! মানিকেরও বুক ধড়ফড় করছে। 2 পা এগিয়ে দেখতে যাবে, আচমকা শুনতে পেল সেই চেনা গলা। নিজেরা শুইব কুলারে, আর আমাদের কইব সাথে শুও। গায়ে বাতাস লাগলি শরীর নাকি সারবে। নুরো মুখ কপাল গো আমার। শুনে দুজনেই ভয়ে কাঠ হয়ে গেল। এবার কি হবে? কাঁথা বালিশ নিয়ে যে ঠাকুমা আসছে ছাদে, তার হাতে মানিকের দেওয়া সেই পেরেক লাগানো লাঠি। কেস করেছে, পালায়। এক কোনায় কতগুলো টিনের ড্রাম পড়েছিল। সুরমা ছুটে গিয়ে তার আড়ালে লুকিয়ে পড়ল। বেগতিক দেখে মানিকও ছুট লাগালো পাঁচিলের দিকে, কিন্তু পাঁচিলটা অনেক উঁচু আর ঠাকুমা ততক্ষণে ওকে দেখে ফেলেছে। আমারে ধরতে আইছো? হ্যাঁ, আমারে দেখাইতেছি মজা। আজ মাইরা করে ধরে হ্যারিকেন বানায় ছাড়ু। আয় আয় বলতেছি। চোখ বুজে রাম নাম করতে করতে জলদি দেওয়ালটা টপকানোর চেষ্টা করছিল মানিক, কিন্তু তার আগেই ঠাকুমা ছুটে এসে ওই পেরেকওয়ালা বাঁশের লাঠি দিয়ে ওর এমন জায়গায় মারলো যে না কাউকে বলতে পারবে আর না দেখাতে পারবে। মিনিট খানেকের মধ্যেই চারিদিকে হইচই পড়ে গেল। গোটা পাড়ার লোক ঘর থেকে বেরিয়ে এসে সবাই চারিদিকে লাইটম্যান খুঁজতে লাগলো। হনুমান সিং বোধহয় কাছাকাছি কোথাও পাহারা দিচ্ছিল। হুল্লোড় শুনে সেখানে এসে পৌঁছল। মুখ থেকে খৈনি ফেলে বলল, हमने देखा वो सबसे पहले उस पेड़ पे कूदा। हाँ, उस पेड़ पे कूदा, फिर यूं हवाई जहाज की तरह उड़ के चला गया। और मुझे मानोगे नहीं, हाँ, मुझे आग निकल रहा था। आग, हाँ भैया पूछो मत। পাড়ার লোকেরা তখন সবাই নিজের নিজের যুক্তি আওড়াতে লাগলো আর ঠাকুমাকে তার বিশাল বীরত্বের জন্য জয়ধ্বনি দিতে লাগলো। ওদিকে ঠাকুমা তো কোনো কথা কানে তুলতেই রাজি নয়। সে তখন মানিকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। কেউ কইব ঘটি বাড়ির সাওয়াল এত ভালো,
আরে সে যদি আমার এই লাঠি কান না দিত তাহলে আজ আমার কি অবস্থাটাই না হইতো ক দেখি। হে, ওই লাইটম্যান তো আমার একেরে খাইয়াই ফেলাইতো। বাইসা থাক বেটা, বাইসা থাক। হে, সোনার টুকরো ছেলে, একেরে সোনার টুকরো ছেলে, খুব ভালো ছেলে। ঠাকুমা এক একজনকে ধরে মানিকের পরম পরোপকারিতার গাথা শোনাচ্ছিল। ওদিকে সুরমা তখন ছাদের কোণে ওড়নায় মুখ ঢেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আহারে আমার সোনাটা, আমার মোনাটা। সে জানে ওই পরম পরোপকারী সোনার টুকরো ছেলেটা আজ যেখানে মার খেয়েছে তাতে করে সামনের 4-5 দিন আর চেয়ারে বসতে পারবে না। আমিও তো তোকে I love you. We were golden, turning blue. I thought you could see it too. Through our hands it slipped away. We were never here to stay. তুমি তো পুরো তামা তামা করে দিয়েছো। We were so wild and free. We were just kids in love. I gave you the best of me, and all I was asking of you was to never break it. আমাদের ছোটবেলার প্রেমগুলো ছিল এরকমই পেয়ারা। 100 ভাগ খাঁটি আবেগ আর 200 ভাগ ভারী রিস্ক নিয়েও আকাশ ছুঁতে পারত। আর সেই আকাশ ছোঁয়া প্রেম করতে একটু আধটু কাণ্ড তো ঘটবেই বস। যারা যারা নিজ নিজ লাইফে এহেন কাণ্ড ঘটিয়েছেন আজকের গল্প ছিল তাদের জন্য। Every night I spent with you, hoping you could feel it too. Don't you ever paint it black. We are never coming back. We were so wild and free. We were just kids in love. I gave you the best of me, and all I was asking of you was to never break it. যারা এখনো কাণ্ড ঘটাননি গুড়ের মতো চ্যাটচ্যাটে একটা প্রেম করে ফেলুন দেখি। শুনছিলেন স্বনামধন্য লেখকের কলমে লাইটম্যানের লঙ্কা কাণ্ড। গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল দেবদত্ত, আলোকলতা, পূজা, নীল, কৌশিক, এনামুল, বর্ষা, এসো গল্প করি প্রাইম থেকে রিতম এবং কৌস্তব। সকলে খুব ভালো থাকুন, কাণ্ড করুন। শুভরাত্রি।